আজকে প্রথমে যেটা একটা ডেফিনিশন দিব, সেখান থেকে শুরু হবে। সেটা হলো তোমার ক্যাভিটি রেজোনেটর। আজকের টপিকস প্রথম হচ্ছে টুডেস টপিকস 1 হচ্ছে ক্যাভিটি রেজোনেটর। A rectangular hollow parallelopiped of walls inside dimensions A, B, D of perfect conductors. Perfect conductors can be considered as a cavity resonator. যদি ছবি হিসাবে চিন্তা করো, এখানে যদি যাই, এরকম একটা স্ট্রাকচার যার ডাইমেনশনস গুলো হচ্ছে এ, বি এবং ডি। ঠিক আছে, এ, বি এবং ডি যদি ডাইমেনশনস হয়, তো প্রত্যেকটা সাইডে 6টা সাইডেই তোমার পারফেক্ট কন্ডাক্টর আছে। এরকম একটা স্ট্রাকচার। ডিটা হচ্ছে এদিকের, দিস ইজ ডি। তো এর মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনসাইড will be oscillating and move back and forth between walls. আমি কি রেকর্ড দিছি? হ্যাঁ দিছি। আচ্ছা, তাহলে ক্যাভিটি রেজোনেটর হচ্ছে আজকের টপিকস। A rectangular hollow parallelepiped of wall inside dimensions A, B, D of perfect conductors can be considered as a cavity resonator. এখন এখানে যদিও হলো বলছে, এখানে ডাইইলেকট্রিক থাকতে পারে, সেটা আলাদা জিনিস। আর এর ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অসিলেট করতে থাকবে ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন ওয়ালস। এই 6টা ওয়াল আছে, 6টা ওয়ালের মধ্যে অসিলেট করতে থাকবে এবং সেখানে বিভিন্ন মোড সাস্টেইন করবে। আচ্ছা, আর হলো এটা হচ্ছে র্যামোর বইয়ের চ্যাপ্টার 10 থেকে দেখবা, র্যামো চ্যাপ্টার 10। ঠিক আছে, এটা একটু লিখে ফেলো। এখন আমি উইল গো টু র্যামো। এটা লেখা হয়েছে, 1 মিনিট সময় দিচ্ছি, লিখে ফেলো।
আশা করি লেখা হয়ে গেছে, আমি মুছে ফেলতেছি। এখন আমরা স্টপ শেয়ার করে র্যামোর বইয়ের অংশটা থেকে তোমাদের কি কি জিনিস লাগবে এটা একটু ডিফাইন করে দিব, বলে দিব। ক্লিয়ার অল র্যাঙ্কস করে দিই। স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিনে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যামোর বই, র্যামোর চ্যাপ্টার 10-এ ক্যাভিটি রেজোনেটর সহ অন্যান্য রেজোনেটর নিয়ে আছে। তো সেখানে আমাদের প্রথম যে জায়গাটা যেতে হবে সেটা হচ্ছে এই যে একটু আগে যে আমরা ছবিটা আঁকলাম ক্যাভিটি রেজোনেটরের, এরকম একটা স্ট্রাকচার এঁকেছি, তাই না? বিভিন্ন ডাইমেনশনস বলছি। তো সেখানে আমরা যদি TE10 মোড ধরি, আমরা যেমন ইয়ের ক্ষেত্রে সলিউশন করি, রেক্টাঙ্গুলার ওয়েভ গাইডের ক্ষেত্রে সলিউশন করি TM, T, এবং তার মধ্যে বিভিন্ন মোড ছিল, MN মোড, তাই না? এখানেও MN মোড ছিল। তো M এর ভ্যালু দিয়ে তোমার একটা সলিউশন আসছিল, ঠিক আছে? তো সেই সলিউশনের মধ্যে M এর ভ্যালু যদি 1 হয় আর N এর ভ্যালু যদি 0 হয়, তাহলে দ্যাট মোড ইজ কল্ড 10 মোড। আর ট্রান্সভার্স ইলেকট্রিক যদি হয়, অর্থাৎ ইজেড বলে কিছু থাকবে না, যেদিকে ওয়েভ প্রপাগেট করতে সেদিকে কিছু থাকবে না সেটা। তো এখানে পারফেক্ট কন্ডাক্টর গুলো সবগুলো কোথায় কোথায় আছে বলা আছে। এখানে এই ইকুয়েশনটা একটু লিখতে হবে যে ডির সাথে গাইড ওয়েভলেংথ রিলেশন হচ্ছে এইটা। তোমার যদি ডিরাইভেশন লাগে এটা লাগবে, তারপর এইটা লাগবে। এই দুটো আমরা ডাইরেক্ট ইউজ করে কাজ শুরু করব। ভিতরের কিভাবে এটা আসছে অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই যেখানে যে ডাইমেনশনস ডি বলা হয়েছে, ডি আর ল্যামডা জির মধ্যে রিলেশন, ডিটা তাহলে জেড ডিরেকশন আর কি, মধ্যে রিলেশন হচ্ছে এটা। এবং যেহেতু 10 মোড, তাই এটা কিন্তু ল্যামডা বাই ল্যামডা টুয়াইসে, না হলে কিন্তু এটা ল্যামডা বাই ল্যামডা সি হতো। কিন্তু এখানে ল্যামডা সির মান হচ্ছে টুয়াইসে। তোমরা অলরেডি ডিরাইভেশনে পড়ছো যে ল্যামডা সি ইজ ইকুয়াল টু টুয়াইসে। পরীক্ষায় যদি আবার যেমন অঙ্কে অনেকেই ভুল করছো যে ওখানে টুয়াইসে বসায় দিছো, টুয়াইসে বসানো হবে কখন, যখন 10 মোড হবে। কিন্তু তোমাদের প্রশ্ন ছিল MN মোড, কাজে MN মোডের জন্য এটা ল্যামডা সি হবে আর কি। কিন্তু এখানে যেহেতু 10 মোড ধরছে, কাজে এটা 1 নম্বর ইকুয়েশন। এক আর দুইটা লেখো। আমি 1 মিনিট সময় দিলাম। আচ্ছা, তাহলে 1 আর 2 হয়ে গেছে আশা করি। তাহলে এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে এই ফিল্ডের ইকুয়েশনগুলো লাগছে না। আমরা এই যে ক্যাভিটি রেজোনেটর যদি পরীক্ষা আসে একটা ডিরাইভেশন আসতে পারে, তখন এই যে ছবিটা একটু এঁকে নিবা, যে জেড ডিরেকশনে হচ্ছে ডি আর অন্য ডিরেকশন হচ্ছে এ আর বি, ঠিক আছে? আর এখানে তোমার ফিল্ড লাইনের ছবি আছে, এটা দেখতে পারো। এটা হচ্ছে তোমার সাইড ভিউ, এই সাইড, সাইড ভিউতে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরকম, আর ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম ডটেড যেভাবে মুভ করতেছে। আচ্ছা,
তারপরে এটার ডিরাইভেশনের জন্য কিছু স্টেপস আছে। আমাদের প্রথম ডিরাইভেশন যেটা তোমাদের দিতে পারি সেটা হচ্ছে এই যে ক্যাভিটি রেজোনেটরটা বললাম সেখানে কতটুকু এনার্জি স্টোর থাকে, সেটা স্টোরড এনার্জির একটা ইকুয়েশন, এনার্জি স্টোরেজ। এটা ডিরাইভ করতে হলে এনার্জি স্টোরেজ এন্ড এনার্জি লস ইন দ্য রেক্টাঙ্গুলার রেজোনেটর রিপ্রেজেন্টেশন, এটা যদি করতে হয় তাহলে এই রিলেশনটা খাটাতে হবে। তোমার আসলে যেটা হয় ওই যে ক্যাভিটির মধ্যে আসলে ইলেকট্রিক এনার্জিও থাকে, ম্যাগনেটিক এনার্জিও থাকে। এখন এই দুটো এনার্জি একটা একটা টোটালটা সেম থাকে সবসময়। আবার কখনো দেখা যায় যে ইলেকট্রিক এনার্জিটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকছে, তখন ম্যাগনেটিকটা জিরো। তো তখনও যেটা বের করবো সেটাই আসলে টোটাল এনার্জি। এখানে সেটাই করা হয়েছে, যদি ইলেকট্রিক এনার্জি যদি থাকে, ইলেকট্রিক ফিল্ডের কারণে এনার্জি যদি থাকে, তাহলে সেটা যখন ম্যাক্সিমাম হবে সেটাই আসলে টোটাল এনার্জি, এবং থ্রু আউট ওটাই ওটাই সেম থাকবে। তো সেটার একটা এক্সপ্রেশন এখানে আছে এবং ইওয়াই বলা আছে। কাজে তোমাদের পরীক্ষায় যদি আমরা এই ইউ বের করতে চাই তো ইওয়াই এর মানটা বসাতে হবে। ইওয়াই এর মান হচ্ছে এইটা, এখান থেকে আসতেছে ইওয়াই এর মান হচ্ছে এইটা, এরকম ই নট সাইন পাই এক্স বাই এ পাই জেড বাই ডি, এরকম একটা ইকুয়েশন থাকবে। আর এখানে এপসাইলন বাই টু, তোমরা জানো যে এপসাইলন বাই টু ভলিউম ইন্টিগ্রাল আসলে ছিল, ভলিউম ইন্টিগ্রাল ছিল মনে হয় ই স্কোয়ার ডিভি বাই কিছু একটা ছিল, এটা তোমার ইয়াতে ছিল, ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়ছো। তো সেই রিলেশনটা এখানে তুমি 3 নম্বর ইকুয়েশন হিসেবে খাটাবা। আর ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে কিভাবে দেওয়া থাকবে, একটু আগে আমরা পাস করে আসছি জিনিসটা, এই যে 4-3টা ই। পরীক্ষার প্রশ্নে তোমার এই ক্যাভিটি রেজোনেটর 1-0 মোডের জন্য এই যে ইকুয়েশনগুলা, ইওয়াই কত, এইচ এক্স কত, এইচ জেড কত, এটা বলা থাকবে। এটা 4-এর মনে করে এবিসি হিসেবে তুমি ইউজ করলা, প্রশ্নে বলা থাকবে, তুমি এখন নাম্বার তোমার মতো করে দিবা। তাহলে এই ইওয়াইটা হচ্ছে এইটা। তাহলে আমরা যে একটু আগে ইন্টিগ্রেশন দেখলাম, সেই ইন্টিগ্রেশনে ইউআই যেটা দেখলাম, ইউআই এর মানে ওইটা বসাই দেবো, ওইটা বসালে এটা আসবে। এটা বসালে তোমার এখানে এক্সও আছে জেডও আছে, তো ওইটা ইন্টিগ্রেশন করলে কত হয় সেগুলা ভ্যালুগুলো এখানে ডাইরেক্ট বসাবা, বসালে এটা আসবে। কাজে তোমার প্রথম একটা ডিরাইভেশন থাকতে পারে যে এটা ডিরাইভ করো, স্টোরড এনার্জি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ডিরাইভেশন আসতে পারে, সেটা হচ্ছে তোমার লস। একটা হচ্ছে ভেতরে কতটুকু এনার্জি স্টোর হচ্ছে, আর ওখানে বিভিন্ন যে কন্ডাক্টিং ওয়াল আছে, পারফেক্ট কন্ডাক্টর আছে না 6 দিকে, 6টা পারফেক্টিং কন্ডাক্টিং ওয়াল আছে। এই পারফেক্ট কন্ডাক্টিং ওয়ালগুলোতে বিভিন্ন রকম লস হবে, আই স্কোয়ার আর লসের মতো। তো ওই লসগুলো আই স্কোয়ার আর যদি লস চিন্তা করো, তাহলে আই এর সাথে রিলেটেড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তার মানে তোমার এইচ লাগবে। আর আর এর সাথে এখানে ওরা অন্য একটা টার্ম সারফেস রেজিস্টিভিটি ইউজ করছে, সেটা লাগবে। এই দুটা টার্ম দিয়ে তোমার একটা ইকুয়েশন এটা বলা আছে। তো আমি প্রশ্নে যদি বলা থাকে তাহলে এই ইকুয়েশনটা হয়তো বলা থাকবে যে ডাব্লিউএল হচ্ছে এত। এখন প্রশ্নে ওই যে একটু আগে বললাম 4-এর বি আর সি তে ছিল এইচ এক্স আর এইচ ওয়াই, এইচ এক্স আর এইচ ওয়াইও, এই সরি এইচ জেড, ওয়াই ওয়াই বোধহয় জিরো হয়, এইচ এক্স আর এইচ জেডও বলা থাকবে। এইচ এক্স আর এইচ জেড কোথা থেকে পাবা, এই যে এখান থেকে পাবা এইচ এক্স আর এইচ জেড। তো তার মধ্যে এখানে কতগুলো স্পেশাল কন্ডিশন আছে, কারণ এক্স ইজ ইকুয়াল টু জিরো হতে পারে, এক্স ইজ ইকুয়াল টু এ হতে পারে, জেড ইজ ইকুয়াল টু জিরো হতে পারে, জেড ইজ ইকুয়াল টু ডি হতে পারে। তো ওগুলা ভিত্তি করে তোমার ওই যে কারেন্ট ডেন্সিটি গুলার এই যে আমরা যদি এটা বলে দিই, তোমার এখানে জে নিয়ে আর চিন্তা করতে হবে না, কারেন্টের জায়গায় জে আমরা বলছিলাম, তো জে এর সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড, আমরা ডাইরেক্ট ম্যাগনেটিক ফিল্ড গুলার দিয়েই ইকুয়েশনটা তোমাকে বলে দিব প্রশ্নে। তো তখন তোমাকে করতে হবে যে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এইচ এইচ এক্স হচ্ছে জেড ইজ ইকুয়াল টু জিরো কোনটা, তুমি যদি ছবি দেখো, এটা যদি ছবি হয় তাহলে জেড ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে এই প্লেনটা, আর জেড ইজ ইকুয়াল টু ডি হচ্ছে, ডি মনে হয় এখানে দেয় নাই, এইচ এক্স বলছে খালি, এইচ এক্স হলো জেড ইজ ইকুয়াল টু জিরো। এটা এখানেও আছে এখানেও আছে, কাজে দুইটা একই রকম হবে। তো কাজে দুটা একই রকম হওয়াতে 2 দিয়ে গুণ করা হয়েছে এই জন্য। তো নিচেরটা বের করছে ইজিয়ার, তো এইচ এক্স জেড ইজ ইকুয়াল টু জিরো ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। এইচ এইচ এক্সটা ধরে যেহেতু এটা জেড ইজ ইকুয়াল টু জিরো, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশনটা হবে এদিক থেকে এদিক এবং এদিক থেকে এদিক, এইভাবে হয়েছে ডিএক্স ডিওয়াই।
আচ্ছা, তো এখানে যেহেতু তোমার এইচ এর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে দেখো তোমার যে এক্সও আছে জেডও আছে, কিন্তু জেড তো তোমার ফিক্সড হয়ে গেছে, জেড ইজ ইকুয়াল টু 0 ধরছো, তাহলে এটা তো আর থাকতেছে না, কস 0 হয়ে যায়, তাহলে সাইন থাকবে খালি। তাহলে সাইন দিয়ে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে, সাইন স্কোয়ার সামথিং, সেটা দিয়ে ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি রেজাল্টটা এটা আসবে। তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রমাণ, যে ডাব্লিউ টা বের করো। তো ডাব্লিউ বের করতে হলে তোমার কাজ খুবই সামান্য, তোমার এইচ এর এক্সপ্রেশন গুলো বলে দেওয়া থাকবে, ইভেন ডাব্লিউ এর জন্য যে রিলেটেড ইন্টিগ্রেশনের ইয়েগুলো সেটাও বলে দেওয়া থাকবে, তোমাকে খালি ইন্টিগ্রেশনটা করে রেজাল্টটা বের করতে হবে এটি। তাহলে এটা হলো দ্বিতীয় ডিরাইভেশন। আর তৃতীয় ডিরাইভেশন হচ্ছে তোমার কিউ বের করতে পারে, ওই ক্যাভিটি রেজোনেটরের কিউ ফ্যাক্টর বের করো। তখন ফর্মুলা হচ্ছে ওমেগা নট ইউ বাই এল। তো ইউটা তো বের করলা স্টোরড এনার্জি, ডাব্লিউ টা বের করবে লস। এখন ওমেগা নটটা কোথায় পাবা? ওমেগা নটটাও তোমার প্রশ্নে দেওয়া থাকবে এই জায়গাটায়, এফ নটের সাথে টোয়াইস পাই দিয়ে গুণ দিলে ওমেগা নট আসবে। ওটা ধরে তোমার আলটিমেটলি কিউ ফ্যাক্টরের ইকুয়েশন আসবে এরকম। এখন এ বি ডি তিনটা যদি সমান হয় তাহলে ওটাকে আমরা বলবো কিউব, তখন ইকুয়েশনটা আরো সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে এখানে চারটা ডিরাইভেশন আসতে পারে। প্রথম ডিরাইভেশন যদি ইউ চাই, তাহলে তোমার ইউআই বলে দেওয়া থাকবে তোমাকে, আর ক্যাভিটি রেজোনেটরের ছবি এঁকে ডিরাইভেশনটা করতে হবে। আর যদি ডাব্লিউ চাই, তোমার এইচ এর এক্সপ্রেশন গুলো দেওয়া থাকবে, আর এই ইকুয়েশনটা দেওয়া থাকবে ডাব্লিউ এর ইকুয়েশন, সেখান থেকে তুমি জাস্ট মান বসায় বের করবা। আর কিউ যদি চাই, তোমার ডাব্লিউ ও দেওয়া থাকবে, ইউ ও দেওয়া থাকবে, ইউ ডাব্লিউ নটও দেওয়া থাকবে। এই তিনটার থেকে তুমি কম্বিনেশন করে কিউ এর ইকুয়েশনটা দেওয়া থাকবে না, ওটা তুমি বুঝে লিখবা, লিখে কিউ ফ্যাক্টরটা বের করবা, অথবা কিউ হলে কিউ সিম্পলিফাই হবে সেটা লিখবা। তো এটা হলো তোমার ক্যাভিটি রেজোনেটর। এখন তোমাদের আমি মনে হয় দিছিলাম, টপিকসের একটা লিস্ট দিয়েছিলাম, কোথায় জানি, কোথায় সিলেবাস নাকি জানি মধ্যে দিছিলাম মনে হয়। টপিকস লিস্ট, ডিরাইভেশন লিস্ট কোনটা দিলাম, এবার দিলাম না একটা, স্প্রিং, হ্যাঁ স্প্রিং 20 তো ঠিকই আছে, আপলোড করলাম কোথায়, এইটা মনে হয়। সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তোমাদের 5টা প্রশ্ন থাকবে, 4টা আনসার করতে হবে। তো ডিরাইভেশনের মধ্যে ট্রান্সমিশন লাইন থেকে এখানে 3টা ডিরাইভেশন দেওয়া হয়েছে। একটা হলো তোমার স্মিথ চার্টের জেড আই বের করা বা ওয়াই আই বের করা, এই ধরনের একটা এক্সপ্রেশন স্মিথ চার্ট বলি, ট্রান্সমিশন লাইনের জেড আই বা ওয়াই আই বের করা। দ্বিতীয়টা হচ্ছে স্মিথ চার্টের সার্কেলগুলোর ইকুয়েশন ডিরাইভ করা। তৃতীয়টা হচ্ছে স্টাব ম্যাচিং এর ক্ষেত্রে ওই যে স্টাবের লেংথ আর পজিশনের এক্সপ্রেশন। এই 3টা ডিরাইভেশন ওখানে থাকতে পারে। আর ওয়েব গাইডের থেকে তোমার রেক্টাঙ্গুলার ওয়েব গাইডের টিএম মোডের ক্ষেত্রে আমরা যে ডিরাইভেশন গুলো করছিলাম, ফিল্ড ইকুয়েশন গুলো বের করছিলাম, ইএক্স ইওয়াই এইচ এক্স এইচ ওয়াই এইচ এক্স এইচ জেড, এগুলা বের করতে হতে পারে। আর ফেজ ভেলোসিটির সাথে কয়েকটা ইকুয়েশন ছিল, যেমন ভিপি ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইত্যাদি, ওইগুলো থাকতে পারে। ক্যাভিটি রেজোনেটর আজকে যে দুটো বললাম এই দুটো থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে অ্যান্টেনার ক্ষেত্রে তোমার ইনফিনিটিসিমাল ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা থাকতে পারে, এবং তারপর তোমার পাওয়ারের ডাব্লিউ আর যেটা সেটা, এবং পির একটা এক্সপ্রেশনটা থাকতে পারে। আর অ্যান্টেনা অ্যারের ক্ষেত্রে অ্যারে ফ্যাক্টরের এক্সপ্রেশন 2 এলিমেন্ট এবং n এলিমেন্টের জন্য আলাদা আলাদা থাকতে পারে। এই তো ডিরাইভেশন। আর প্রবলেমের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, এগুলো প্র্যাকটিস করবা, নট নেসেসারিলি সেম অঙ্কই থাকবে না। তো ট্রান্সমিশন লাইন থেকে অঙ্ক থাকতে পারে, ওয়েব গাইড থেকে অঙ্ক থাকতে পারে, অ্যান্টেনার থেকে মাইক্রোস্ট্রিপের অ্যান্টেনার উপর অঙ্ক থাকতে পারে। এটা গেল তোমার, এখানে কই টপিকসের লিস্টটা কই গেল, এখানে দেইনি, সরি, এটা আলাদা দিছি। আলাদা দিছি। আচ্ছা তাহলে দেখি, কথা ছিল একসাথে দিব। আচ্ছা, টপিকস লিস্ট কোনটা ফাইনাল, মার্চের 21, মার্চের 21, 8টা 18, 8টা 19, তাহলে নিচেরটাই হবে। পিডিএফ করে কই, এটা তো ওইটাই,
টপিক সেল লিস্ট কই গেল? এটাই তো। টপিক সেল লিস্টের মধ্যে এটা একটু বড় করি। বড় কিভাবে করে? ওইটা তো ওয়ার্ড ফাইল আছে। হ্যাঁ, তো এটার মধ্যে তোমার হচ্ছে ইন্ট্রোডাক্টরি যে সমস্ত ডিসকাশন ছিল, মাইক্রো ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মাইক্রো অ্যাপ্লিকেশনস, অ্যাটেনুয়েশন, পোলারাইজেশন, স্ক্যাটারিং, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, সংজ্ঞা টাইপের। তারপর ট্রান্সমিশন লাইনের মধ্যে ছোট ছোট সংজ্ঞা আছে। ট্রান্সমিশন লাইন অ্যানালগি, স্ট্যান্ডিং ওয়েভ জেনারেশন, ইম্পিডেন্স ম্যাচিং, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ইত্যাদি ইত্যাদি। স্মিথ চার্ট অ্যাপ্লিকেশনস। নেটওয়ার্কের মধ্যে আছে ম্যাট্রিক্স গুলা। এবিসিডি ম্যাট্রিক্স কি দিছি এখানে? এখানে কিন্তু এবিসিডি ম্যাট্রিক্সও থাকবে, ঠিক আছে? সিগন্যাল ফ্লো এবিসিডি ম্যাট্রিক্সটা একটু মিস হয়ে গেছে, এটা একটু করবা। আর হলো ওয়েব গাইডের মধ্যে টিএমটি, বিভিন্ন মোড গুলা, মাইক্রোস্ট্রিপ লাইন, কোপ্ল্যানার ওয়েব গাইড স্ট্রাকচার, রেক্টাঙ্গুলার ওয়েব গাইড লসেস, মানে যে কন্ডাক্টর লস, ডাইলেকট্রিক লস, প্যারালাল প্লেন গাইডিং সিস্টেম, ডমিনেন্ট মোডস, স্ট্রিপ লাইন কয়বার লিখলাম? আচ্ছা, একবারই। ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, কাট অফ ওয়েভলেন্থ, গাইড ওয়েভলেন্থ, কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে উপরের অংশে এবিসিডি ম্যাট্রিক্সটা থাকবে। অ্যান্টেনার ক্ষেত্রে নিয়ার ফিল্ড, ফার ফিল্ড, রেডিয়েশন রেজিস্ট্যান্ট, রেডিয়েশন propagation types of antenna, radiation pattern, band wide, beam wide, gain, directivity, efficiency, lobe, major lobe, minor lobe, side lobe, full fast null band wide, infinitesimal dipole, loop antenna, microstrip patch antenna, antenna array, array factor, তারপরে অ্যান্টেনা অ্যারে, লুপ অ্যান্টেনা, ইনফিনিটেশনাল ডাইপোল অ্যান্টেনা, স্মল ডাইপোল অ্যান্টেনা, মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা, এইসব। ওয়েবগাইড কম্পারেটরের মধ্যে ডিরেকশনাল কাপলার গতদিন দেখানো হয়েছে। আইসোলেটর বলা হয়েছিল, আইসোলেটরটা দেখানো হয়নি মনে হয়। টি জাংশন ক্যাভিটি রেজোনেটর, তো এটার সাথে তো আমরা আরো কিছু যুক্ত করছি গতকালকে, তাই না? যুক্ত জিনিসগুলা হচ্ছে মাইক্রোওয়েভ ফিল্টার দেখাইছি, অ্যাম্পলিফায়ার দেখাইছি, পাওয়ার ডিভাইডার বলে একটা শব্দ ইউজ করছি। আমার মনে হয় এই শীটটা না, বোধহয়, সরি, কোন শীটটা দেখাইছিলাম তাহলে? ডিরাইভেশন প্রবলেম লিস্ট, টপিক লিস্ট, মার্চের 21ই দেখতেছি, কিন্তু ওটাতে একটা পৃষ্ঠায় সব ছিল। স্যার ইমেজ 2021 যেটা সেটা স্যার পিডিএফ ফাইল। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই স্ক্যান করাটা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি একটু আবার রিপিট করছি। আগেরটা ভুল ছিল, আগের টপিকস লিস্টটা ভুল ছিল, কিন্তু ডিরাইভেশন আর প্রবলেমটা ঠিক আছে। তো এখানে হলো মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ইএম ওয়েভ ট্রান্সমিশন, অ্যাপ্লিকেশন, স্ক্যাটারিং, ডিফ্রাকশন, পোলারাইজেশন, অ্যাটেনুয়েশন। ট্রান্সমিশন লাইনে যেগুলো যেগুলো বললাম ওগুলা, ওয়েব গাইডের মধ্যে ওগুলা আছে। আর এখানে নেটওয়ার্কটা আলাদা করছিলাম মনে হয়, সেখানে এবিসিডি ম্যাট্রিক্সটা আছে, ভিএনএ আছে, ভিএনএ এরর কারেকশন, ক্যালিব্রেশন, সিগন্যাল ফ্লো গ্রাফ রুলস। অ্যান্টেনার মধ্যে সমস্ত সংজ্ঞা টঙ্গাগুলো আছে। একটু আগে যেগুলো বললাম সেটার সাথে আবার একটু দেখো, এখানে তোমার ফ্রন্ট টু ব্যাক রেশিও আছে, যেটা ওখানে ছিল না। তারপর বিম ওয়াইড, ব্যান্ড ওয়াইড, তারপরে ওয়্যার অ্যান্টেনার বৈশিষ্ট্য, ওয়্যার অ্যান্টেনার টাইপস, স্মল লুপ অ্যান্টেনা, মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা, এগুলোর হচ্ছে বৈশিষ্ট্যগুলা, অ্যাপ্লিকেশনস অফ ওয়্যার অ্যান্টেনা, লুপ অ্যান্টেনা, মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা, তিনটারই। তারপর অ্যান্টেনা অ্যারে, ব্রডসাইড অ্যারে, এন্ডফায়ার অ্যারে, ইয়াগি অ্যান্টেনা, রেডিয়েশন রেজিস্ট্যান্স, ইফেক্ট অফ ডিস্টেন্স অন এনার্জি ইন ইনফিনিটেশনাল ডাইপোল, স্মল ডাইপোল, ফিচার্স অফ হাইপো ডাইপোল, হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা, অ্যান্টেনাস ফর মোবাইল কমিউনিকেশন সিস্টেম, এটা একটা লাস্টের দিকে ছিল ওয়্যার অ্যান্টেনার শেষে। ক্লাসিফিকেশন অফ লুপ অ্যান্টেনা, ওই যে স্মল লুপ, লার্জ লুপ, অ্যাপ্লিকেশন অফ স্মল লুপ অ্যান্টেনা, টেকনিক্স টু ইনক্রিজ দ্য রেডিয়েশন রেজিস্ট্যান্স অফ স্মল লুপ অ্যান্টেনা। তারপর কম্পোনেন্টস এর মধ্যে ক্যাভিটি রেজোনেটর আজকে দেখালাম, অ্যাটেনুয়েটর, টি জাংশন, ডিরেকশনাল কাপলার, ফিল্টার, মাইক্রো অ্যাম্পলিফায়ার, ক্লাইস্টন অসিলেটর, এই এর আগ পর্যন্ত দেখাইছি। ক্লাইস্টন অসিলেটর আর গান অসিলেটরটা বাকি আছে। আচ্ছা, আর মাইক্রোওয়েভ নেটওয়ার্ক অলরেডি বলছি। এনভায়রনমেন্টাল ইফেক্ট গুলো এখানে বলা আছে, এখানে কিছু ছোট ছোট ডেফিনেশন গুলা দেখবা। হ্যাঁ, যেমন ওই যে এনআইআর কি, তারপর আইসিএনআইআরপির যে ব্যাকগ্রাউন্ডটা, ফ্রিকোয়েন্সি রেঞ্জের গাইডলাইন, টু ক্লাসেস অফ গাইডলাইন ওনাদের আছে।
তারপর রেডিয়েশন রিলেটেড কোয়ান্টিটিস গুলা, যেমন এসএআর, পাওয়ার ডেন্সিটি, কাপলিং মেকানিজম বিটুইন ফিল্ডস, এই জিনিসগুলো একটু দেখবা। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা টার্গেট হলো সেটা হলো ইয়েতে চলে যাওয়া, ওই মাইক্রোওয়েভ সোর্সেস। মাইক্রো সোর্সেস একটা শীট আছে, এটা মনে হয় তোমাদের এখন আপলোড করি নাই। আচ্ছা, তো মাইক্রোওয়েভ সিগন্যাল যেগুলো সোর্স আছে, তাহলে দু ধরনের সোর্স ডিসকাস করতে পারি, সলিড স্টেট সোর্স, টিউব টাইপ সোর্স। তো এটার একটা শীট দিব, এটা কিছুটা পোজারের বই থেকে থাকবে। তো মাইক্রোওয়েভ ট্রানজিস্টর বলে একটা জিনিস আছে, ডিজাইন টু মিনিমাইজ ক্যাপাসিটেন্স এন্ড ট্রানজিট টাইম। ট্রানজিট টাইম মানে হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যালটা যে সোর্স তৈরি করছো, সেই সোর্সের একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যেতে যে সময়টা লাগে, সেটা ট্রানজিট টাইম বলে আর কি। তো এনপিএন, বাইপোলার এন্ড এন চ্যানেল ফেট প্রেফার্ড বিকজ ফ্রি ইলেকট্রনস মুভ ফাস্টার দেন হোলস। তাহলে মাইক্রোওয়েভ এর ক্ষেত্রে তোমার ইলেকট্রনটাকে বেশি ইউজ, কারণ মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি বেশি, তো কাজে ইলেকট্রনের আবার মুভমেন্টের ইয়ে ফাস্টার। তো সেই জন্য ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট এবং তাকে গুরুত্ব দিয়ে ফেড যেগুলো আছে, অর্থাৎ এন চ্যানেল ফেড, সেগুলোকে মাইক্রো ট্রানজিস্টর হিসেবে ইউজ করা যেতে পারে। এবং গ্যালিয়াম আর্সেনাইড হ্যাজ গ্রেটার ইলেকট্রন মোবিলিটি দেন সিলিকন। মোবিলিটি মানে জানো মিউ বেশি, তো ওই এই সমস্ত কারণে গ্যালিয়াম আর্সেনাইডের উপর গুরুত্ব যাচ্ছে। আচ্ছা, তারপরে হলো গান ডিভাইসেস। তো স্ল্যাব অফ এন টাইপ গ্যালিয়াম আর্সেনাইড, সামটাইমস কল গান ডায়োড বাট হ্যাজ নো জাংশনস, এ ধরনের জিনিস ইউজ করা হয়। ঠিক আছে, গান ডায়োড বলতেছে কিন্তু পিএন জাংশন না, এন টাইপ থাকতেছে। ইট হ্যাজ এ নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন হোয়ার ড্রিফট ভেলোসিটি ডিক্রিজেস ইনক্রিজ ভেলোসিটি। এখানে হচ্ছে যে তোমার যদি এটা যদি তোমার এনার্জি লেভেল হয়, এটা বোধহয় এখানে আঁকা যাবে না, আমাকে ইয়াতে যেতে হবে, অ্যানোটেটে যেতে হবে। এখানে যদি তোমার এনার্জি লেভেল ধরো কন্ডাকশন ব্যান্ড, এখানে মনে করো তোমার ভ্যালেন্স ব্যান্ড, তাহলে ইলেকট্রনগুলা যখন উপরে উঠবে, তো হায়ার এনার্জিতে যদি যায়, তাহলে এইখানে বা আরেকটু উপরে যদি গেল, এই জায়গাতে যে মিউ থাকবে আর এখানে যে মিউ থাকবে, তো মিউটা এটা গ্রেটার দেন এই মিউ প্রাইমের চেয়ে, সরি স্মলার দেন, মিউ প্রাইমের চেয়ে হবে। তো মিউ যদি কমে যায়, বলতেছে যে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নে দেখা যাবে যে ড্রিফট ভেলোসিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ভোল্টেজ। এখন ভেলোসিটি মানে হলো মিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড, তাহলে ভোল্টেজ বাড়ালে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, কিন্তু মিউ যদি কমে যায় তাহলে ভেলোসিটি কমে যাবে। তাহলে ওইখানে ওই যে সেমিকন্ডাক্টরটা বলতেছি বা ওই যে গ্যালিয়াম আর্সেনাইড বলতেছি সলিড স্টেট ডিভাইস, সেটার মধ্যে এরিয়া ভিত্তিক একটা ব্যবস্থা দেখা যাবে, যে এই এরিয়াতে হয়তো দেখা যাচ্ছে ওই তোমার ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু তার সাথে সাথে ভেলোসিটি কমে যাচ্ছে, আর পাশের এলাকাতে আবার উল্টা এরকম। কারণ এখানে যেটা হয় যে গ্যালিয়াম আর্সেনাইড যেটা, সেটা ডোপিং যেটা করতেছো, গ্যালিয়াম আর্সেনাইড এন টাইপ করতেছো, তার মানে ডোনর ডোপিং। তো ডোনরের কনসেন্ট্রেশন এক জায়গায় বেশি আর এক জায়গায় কম হতে পারে। তো যে জায়গায় বেশি বা কম আছে সেখানে ওই উপরে চলে যাওয়াটা এবং মোবিলিটি কম হয়ে যাওয়াটা, এগুলার প্রবাবিলিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, আনইভেন হবে। তো তার ফলে কোনো কোনো জায়গায় দেখা যাবে ভেলোসিটি কমে যাচ্ছে, তার আশেপাশে এলাকায় দেখা যাচ্ছে বা মিউটা নিচের নিচে আছে, কারণ ভেলোসিটি বেশি থাকছে। তো এই বিভিন্ন রিজিয়ন গুলা ওখানে দেখা যাবে, সেটা এখানে বলা হয়েছে। তো এই এই বিভিন্ন রিজিয়নের মধ্যে যেখানে এই রিজিয়ন গুলাকে বলা হবে ডোমেইন। আচ্ছা, তো এটা একটা ব্যাপার গেল গান ডিভাইসের। আর হলো নেক্সট স্লাইডে এই যে ভেলোসিটির ওই জিনিসটা গ্রাফিক্যালি দেখানো হয়েছে, যে তোমার একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত তোমার এখানে কারেন্ট বাড়তে থাকবে বিকজ মিউ বেশি, কিন্তু এর চেয়ে বেশি হলে দেখা যাবে মিউটা কমে যাবে। তো তখন মিউ কমে গেলে ওখানে ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে, কারেন্ট কম, ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু কারেন্ট কমে যাচ্ছে, এরকম একটা রিজন ওখানে তৈরি হবে। তো এটা হচ্ছে তোমার ওই যে গ্যালিয়াম আর্সেনাইড যেটা থাকে, এটা চিকন একটা স্যাম্পল নেওয়া হয়। তো চিকন একটা স্যাম্পল আর যদি একটা মোটা স্যাম্পল নাও, দুজনের অ্যাকুরেসি যদি সেম ভোল্টেজ দাও, তাহলে এখানে ভোল্টেজ এই থিকনেসটা যদি ডি হয়, তাহলে ভি বাই ডি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এখানে হচ্ছে ভি বাই মনে করো ডি প্রাইম। তাহলে ডি ডি প্রাইমটা তো ডি চেয়ে অনেক বড়, তাহলে ভি বাই ডি প্রাইমটা অনেক ছোট হবে, কিন্তু এখানে ভি বাই ডিটা অনেক বড় হবে। তো কাজে এখানে দেখা যাবে যে অল্প
ভোল্টেজেই বেশ বড় ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড চলে আসতেছে, এরকম হইতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। তারপরের স্লাইডে ট্রানজিট টাইম মোড, ডোমেনস মুভ থ্রু দ্য গ্যালিয়াম আর্সেনাইড। এখন একটু আগে যেটা বললাম যে বিভিন্ন জায়গায় ভেলোসিটি বিভিন্ন হবে বিকজ অফ দ্য ডোপিং এর ব্যাপার। তো কাজেই এখানে ধরো একটা ডোমেন তৈরি হলো, যে ডোমেনটা তোমার ওই লো ভেলোসিটির ইলেকট্রন বহন করতেছে, মোবিলিটি কম, কারেন্ট কম হচ্ছে ওই জন্য। তো দিস ডোমেনস উইল মুভ থ্রু গ্যালিয়াম আর্সেনাইড টিল দে রিচ দ্য পজিটিভ টার্মিনাল। এদিকে মনে করো পজিটিভ টার্মিনাল আছে, পজিটিভ টার্মিনালে পৌঁছানো পর্যন্ত তারা মুভ করবে। when domains reaches positive terminal it disappears and a new domain forms, তখন ওটা অদৃশ্য হয়ে যায় আর একটা নতুন ডোমেন ফর্ম হবে। তো pulses of current flows when domains disappears, এটা যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এই ডোমেনটা, তখন এখানে একটা পালস অফ কারেন্ট ফ্লো করে। এবং সেই পালসের যে পিরিয়ডটা, এই যে টিটা, এই টিটা ইজ ডিপেন্ডস অন দ্য ট্রানজিট টাইম ইন ডিভাইস। এবং ডিভাইসের মধ্যে দিয়ে যে টাইমটা যাচ্ছে, ডিভাইসের যে অ্যানোড ক্যাথোডের মাঝখানে যে টাইমটা, এই টাইমটার সাথে ওই পালস টাইমটা রিলেটেড থাকে। তাহলে কি ঘটতেছে, এখানে বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেশন বিভিন্ন ইলেকট্রনের, তার ফলে ডোমেন তৈরি হচ্ছে এবং মোবিলিটি কম আলা ডোমেন, তারা মুভ করতেছে, মুভ করে একদম পজিটিভ টার্মিনালে চলে যাচ্ছে। যেহেতু ইলেকট্রন পজিটিভ টার্মিনালের দিকে যাবে, গিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে ডোমেনটা, একটা পালস দিবে, সেই পালসের ওয়াইটটা হবে অ্যানোড থেকে ক্যাথোডে যাওয়ার যে সময়টা, সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তারপর হচ্ছে ডোমেন মোশনের ছবি দেখানো হয়েছে, ক্যাথোড মেটালাইজেশন, এটা অ্যানোড ক্যাথোড বলা হয়েছে, সরি আমি উল্টা বলছিলাম, ক্যাথোড থেকে অ্যানোড। আচ্ছা, তো তাহলে এখানে ডোমেন মোশনটা এখানে দেখানো হয়েছে এবং এই যে ডোমেনটাকে আলাদা করে দেখানো হয়েছে, এটা আমি অলরেডি তোমাদের ব্যাখ্যা করেছি। তারপরে হলো পরের স্লাইডে যদি যাও, ফ্রিকোয়েন্সি আর ওই ট্রানজিট টাইমের রিলেশন। তার মানে এই ট্রানজিট টাইমের সাথে তোমার ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে। পালস যত আসবে ওই ফ্রিকোয়েন্সি তৈরি হবে। ইম্প্যাক্ট ডায়োড আছে, এটা আমরা টাচ করব না, এবং পিন ডায়োড একটা আছে, এটাও ধরবো না। মাইক্রোওয়েভ টিউবস সলিড স্টেট ছাড়া আবার টিউব টাইপের, তোমাদের ল্যাবের এক্সপেরিমেন্টে ক্লাইস্টন অসিলেটর ছিল, দোজ আর টিউব টাইপের অসিলেটর। তো এগুলা ইউজ ফর হাই পাওয়ার এন্ড হাই ফ্রিকোয়েন্সি কম্বিনেশন। টিউব জেনারেট এন্ড amplify high levels of microwave power more cheaply than solid state devices, ঠিক আছে। Conventional tubes can be modified for low capacitance but specialized microwave tubes are also used। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাইস্টন। তো ক্লাইস্টন অসিলেটরটা হচ্ছে হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার্স, তাহলে ওটা আগেরটা হচ্ছে এটা ডিফারেন্স। এবং তোমার আমাদের ল্যাবের যে ক্লাইস্টন অসিলেটর তোমরা তো এক্সপ্লেন করাতে পারিনি, ওগুলো একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর সলিড স্টেট গুলো কিন্তু গরম হয় না। আচ্ছা, তো ইলেকট্রন বিম মুভস ডাউন টিউব পাস্ট সেভারাল ক্যাভিটিস। এখন এখানে অনেকগুলো ক্যাভিটি থাকে, এটা যদি ছবি দেখাই তোমাদের দেখো, এরকম ছোট ছোট ক্যাভিটি থাকে। তো একটা একটা ক্লাইস্টন অসিলেটরকে বলা হয় টু ক্যাভিটি ক্লাইস্টন। সেখানে যেটা থাকে, তোমাদের ল্যাবেরটা করছিল রিফ্লেক্স ক্লাইস্টন, যেটা দেখানো হয়েছে। টু ক্যাভিটির মধ্যে একটা ক্যাভিটি হচ্ছে বাঞ্চার ক্যাভিটি, আর একটা ক্যাভিটি হচ্ছে ক্যাচার ক্যাভিটি। এই জায়গাটাকে বলা হয় ড্রিফট স্পেস। আর এখানে তোমার ইনপুটে আরএফ সিগন্যাল দেওয়া হয়, বাম দিক থেকে মুভ করানো হয় ইলেকট্রন বিম। তো ইলেকট্রন বিমটা যদি এখানে আরএফ সিগন্যালের মানে কি, আরএফ সিগন্যাল মানে এর পজিটিভ সাইকেল আছে, নেগেটিভ সাইকেল আছে। তো আরএফ সিগন্যাল আবার জিরো ভোল্টেজ আছে, কোনো কোনো জায়গায় জিরো ভোল্টেজ। তো যখন আরএফ সিগন্যালটার এখানে জিরো ভোল্টেজ পাচ্ছ, ইলেকট্রন বিমটা ঠিক ওই মুহূর্তে পাস করছে, যে ইলেকট্রনটা, সে কিন্তু তার ভেলোসিটি অপরিবর্তিত রেখে ড্রিফট স্পেসে প্রবেশ করবে। আবার আরেক ধরনের ইলেকট্রন থাকবে যারা ভেলোসিটি, তারা আরএফ যখন ঢুকছে তখন আরএফ সিগন্যালটা পজিটিভ সাইকেলে আছে, তখন যে ইলেকট্রনটা বের হবে সেই ইলেকট্রনটা ভেলোসিটি বেশি থাকবে, বেশি ভেলোসিটি নিয়ে বের হবে। আবার আরেক ধরনের ইলেকট্রন থাকবে যেটা কম ভেলোসিটি নিয়ে বের হবে, যেটা নেগেটিভ সাইকেল পাচ্ছে। এইভাবে বিভিন্ন ভেলোসিটি ইলেকট্রন বের হওয়াটাকে বলা হয় ভেলোসিটি মডুলেশন। আচ্ছা, একটু দাঁড়াও।
আচ্ছা, তো তাহলে এখানে দুটো ক্যাভিটি থাকে, বাঞ্চার ক্যাভিটি, ক্যাচার ক্যাভিটি, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আর এখানে ভেলোসিটি মডুলেশনের ব্যাপারটা বললাম, যে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন ভেলোসিটিতে বের হতে থাকে। তো এই জিনিসটাকে হচ্ছে ভেলোসিটি মডুলেশন বলে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এর পরের স্লাইডে দেখি কি বলছে ওরা। পরের স্লাইডে ওই যে ছবিটা বাঞ্চার ক্যাভিটি ক্যাচার ক্যাভিটির ছবি দিছে, ইলেকট্রন গানের ইলেকট্রন বিম দিছে, আরএফ সিগন্যাল দিয়েছে, বের হয়ে যায়, কালেক্ট করে। এই, তাহলে এর পরে এটা অলরেডি ব্যাখ্যা করেছি। তারপর ভেলোসিটি মডারেশন, ইলেকট্রিক ফিল্ড ফ্রম মাইক্রোওয়েভ অ্যাট বাঞ্চার অল্টারনেটিভ স্পিডস অ্যান্ড স্লোজ ইলেকট্রন বিম, তো দিস কজেস ইলেকট্রন টু বাঞ্চ আপ। এই তার ফলে যেটা হয় সেটা আমি আবার যদি আগের স্লাইডে যাই, এখান থেকে যখন ইলেকট্রনগুলো বের হয় তখন তিন ধরনের ইলেকট্রন বের হবে। কিছু ইলেকট্রনের ভেলোসিটি বেশি আর কিছু ইলেকট্রনের ভেলোসিটি কম। তো যাদের ভেলোসিটি কম তারা রওনা দিছে মনে করো আগে, তো তারা মনে করে এই জায়গায় পৌঁছায় গেছে। এর মধ্যে ভেলোসিটি বেশিওয়ালা কিছু ইলেকট্রন যারা রওনা দিছে, রওনা দিয়ে দ্রুত ওখানে পৌঁছে গেছে। তাহলে ওই যে জায়গাটা, সেখানে দুই ধরনের ইলেকট্রন নিয়ে একটা ভিড় তৈরি হচ্ছে। তো ওই যে ভিড় তৈরি হচ্ছে কতগুলো ইলেকট্রন নিয়ে, সেই ভিড়টাকে বলা হয় ইলেকট্রন বাঞ্চ। এবং পরবর্তীতে এই বাঞ্চ অফ ইলেকট্রনটাই ওই এখানকার ইলেকট্রিক ফিল্ডের কারণে আস্তে আস্তে মুভ করতে থাকবে। তাহলে এখানে কি ঘটছে, দুটো জিনিস, একটা হচ্ছে ভেলোসিটি মডুলেশন হচ্ছে, যার ফলে ইলেকট্রন বাঞ্চ ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে টিউব টাইপ অসিলেটরের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, তাহলে ভেলোসিটি মডুলেশন গেল। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড ফ্রম দ্য মাইক্রোওয়েভ at bunch alternative speeds and slows down electron beam. This causes electrons to bunch up, যেগুলো আমি বললাম। ইলেকট্রন bunches at catcher into induce microwaves with more energy. The cavities form a slow wave structure. এটাকে স্লো ওয়েভ স্ট্রাকচার বলে। এবং এখানে দেখানো হয়েছে যে এই যে লোয়ার ভেলোসিটিটা যে আগে পৌঁছেছিল, কিন্তু হায়ার ভেলোসিটি গুলা পরে রওনা দিয়ে আগে পৌঁছেছে। এটা হচ্ছে টাইম। হ্যাঁ, বাঞ্চার থেকে যখন বের হচ্ছে এবং ক্যাচারে পৌঁছচ্ছে, এইটার টাইমের ডায়াগ্রামটা দেখানো হয়েছে। তো কাজে এখানে দেখা যাচ্ছে যে এই এই ভদ্রলোক ডান দিকে এখন যাকে দেখাচ্ছি, এটা অনেক পরে রওনা দিচ্ছে, ভেলোসিটি বেশি, পৌঁছে গেছে। আবার এদিকে অনেক আগে রওনা দিছিল কিন্তু ভেলোসিটি কম, দেরি করে পৌঁছেছে। এরকম বিভিন্ন ভেলোসিটির মাঝখানে কম্বিনেশন আছে। সবাই গিয়ে ওই এক জায়গায় একটা সময় মিলিত হয়েছে, তো ওখানেই তাহলে বাঞ্চটা ফর্মেশন হবে। আর এটা হচ্ছে বাঞ্চার থেকে ক্যাচারের ডিস্টেন্স। আচ্ছা, এরপরে আমরা যাব তোমার ওই গুপ্তার বই থেকে কিছু ইয়ে দিয়েছি। হ্যাঁ, টু ক্যাভিটি ক্লাইস্ট্রনের ছবি আছে। আচ্ছা, ভেলোসিটি ডায়াগ্রামেরও ছবি আছে। এটা ওই যে একটু আগে যেটা দেখালাম ওইটার মতোই, একটু ঘুরায় টুরায় দেখবা ভেলোসিটি ডায়াগ্রাম। ক্লাইস্টনের বই থেকেই দেখানো হয়েছে। আর ম্যাগনেট্রনটা আমি পড়াবো না মনে হয় এবার, আর সমস্যা নাই। তারপর ক্যাভিটি ম্যাগনেট্রনে যাচ্ছে, স্লো স্ট্রাকচারে যাচ্ছে না, ডিউটি সাইকেলে যাচ্ছি না। ক্লাইস্ট্রন এখানে আবার আসছে, তো ওইটা তো বলাই হলো অলরেডি। এটা তো অলরেডি রিপিটেশন, এই জিনিসগুলো রিপিট হয়েছে। ট্রাভেলিং ওয়েব টিউব অ্যাম্প্লিফায়ারও যাচ্ছি না। হুম, এটা গেল মাইক্রোওয়েভ সোর্সের আজকের অংশ। আচ্ছা, তারপরে ক্যাভিটি রেজোনেটর বললাম। তাহলে আজকে এখানে দুটো জিনিস দেখালাম। আর কি ছিল দাঁড়াও একটু দেখি। গতবারের ওখান থেকে মাইক্রোওয়েভ সোর্সের একটা পার্ট ছিল গতবারের, সলিড স্টেট ডিভাইস। এটা তো আমার মনে হয় আজকে যেটা দেখালাম এটাই। ইয়া কই, এটাই একই জিনিস। আচ্ছা, তাহলে আজকে আর মনে হয় যেতে চাচ্ছি না। তোমাদের বৃহস্পতিবার একটা ক্লাস আছে তাই না? ও আচ্ছা, পোজারের বইতে জানি কি দেখাবো, ধরো পোজারের বইতে কি ছিল। না, কিছু দেখছি না তো।
বলা ও ক্যাভিটি রেজোনেটর ছিল ওখানে, ক্যাভিটি রেজোনেটর তো পড়ালাম। নাম মনে হয় প্রজারের বই, এখানে কিছু দেখছি না এখন। অ্যাম্পলিফায়ার ডিজাইন, ম্যাক্রো অ্যাম্পলিফায়ার ডিজাইনটা কি কতদিন পড়ানো হয়েছিল? টু পোর্ট পাওয়ার গেইনস, চ্যাপ্টার 12তে ছিল মাইক্রো অ্যাম্পলিফায়ার ডিজাইন, এটা নিয়ে গত ক্লাসে একটু স্টার্ট করেছিলাম। তো এখানে মাইক্রো সিগন্যাল সোর্সের সাথে সেটা একটু রিলেটেড আছে, এই জন্য হয়তো দরকার। তো এখানে পাওয়ার গেইন, অ্যাভেলেবল পাওয়ার গেইন, এই জিনিসগুলো মানে গতদিন বলছিলাম তাই না? হ্যাঁ, এটা তো বলা হয়েছে গতদিন। আর ডিটেলসে তো যাবো না বলছি, এস ম্যাট্রিক্সে যাচ্ছি না। হুম, না এগুলা নিয়ে এখন আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে যে টপিকস গুলো বলছি ওগুলাই দেখো। আর বৃহস্পতিবার কারো কোনো প্রবলেম থাকলে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব বৃহস্পতিবার ক্লাস টাইমে। আর আজকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো টোটাল ওভারঅল এক্সাম নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলো। কালকের স্যার আমার ল্যাবের যে এক্সামটা হবে স্যার ওখানে কি রকম প্রশ্ন থাকতে পারে? বা আমিন স্যার দেখলাম বললো যে 3 ধরনের গ্রাফ দিল, ওই গ্রাফ গুলা রাখতে বলছে স্যার। ওর ক্ষেত্রে কি মানে গ্রাফে কিছু আঁকা লাগবে? হ্যাঁ, গ্রাফে যেটা হচ্ছে যে আমি যেটা করব, আমি রেডিয়েশন প্যাটার্ন একে এখানে বিম ওয়াইড ব্যান্ড ওয়াইড এসব বা ডাইরেক্টিভিটি গেইন এগুলো বের করতে বলবো। আর যে এটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্নের ডাটা দিয়ে দিব, ডাটা থেকে গ্রাফ আঁকতে হবে, গ্রাফ এঁকে সেখান থেকে বিম ওয়াইড টিম ওয়াইড এগুলো বের করবো, ডিরেক্টিভিটি বের করবা। আর আরেকটা হচ্ছে স্মিথ চার্টে যে ইম্পিডেন্স মেজারমেন্টটা ছিল, ওই জন্য স্মিথ চার্টটা লাগবে। ডাটা দিয়ে দিলে ভিএসডব্লিউআর এর সেটআপটা ইউজ করে যে আমরা ইম্পিডেন্স মেজার করি হর্ন অ্যান্টেনার, ওই ধরনের একটা জিনিস দিব। তো কাজে ওখানে ওই জন্য স্মিথ চার্টটা লাগবে। এই আর আমিনের মতো প্রশ্ন করবে, ওরটা জানি না, ওর পার্টে কি করবে ওটা ওকে জিজ্ঞেস করে দিও। তো এই গ্রাফগুলো আগে তোমরা বাসায় প্রিন্ট করে রাখবা যাতে আঁকতে সুবিধা হয় আর কি, সেটাই সেটাই বলছে আর কি। কালকে তো 6:45। জি স্যার, 5:30। 6:45, আর যাদের 2-1 জনের ভাইবা বাকি আছে তারা 7:30 দিবা। আর 8টার সময় অ্যান্টেনার উপর কুইজ। এই তো। স্যার আর 8টার কুইজটা স্যার কতক্ষণ হবে? 8টার কুইজটা 20-মিনিট 25 মিনিট। স্যার ওই দিন মানে শবে বরাত তো অনেকের তো মনে হয় মসজিদে যাবে, ওই জন্য ওই টাইমটা ও 8টা বাজে। স্যার নামাজও তো 8:30 8:30টার দিকে থাকে। তাহলে কি ল্যাব ফাইনাল আগে দিয়ে দিবা, বিকালের দিকে দিবা? আহ, স্যার ওইটা করা যায় বিকালের দিকে করে। সবাই একটু তাড়াতাড়ি এখন তাহলে বলে দাও, আমি টাইমটা তাহলে 5টায় দিয়ে দিই। আচ্ছা, বাকিরা কি বলে? সাবাব দেওয়া যায়। বিকাল 5টায় তাহলে দিয়ে দিচ্ছি। আর কেউ আসো? ওই যে রোল 145 50 স্যার 5:30টায় দেন। স্যার 5টা5:30 15 আমাদের একটা ক্লাস জি স্যার, 5:30 দিলেই হবে স্যার। 5:30 দিয়ে দেবো তাহলে। 5:30। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। তাহলে টাইমটা থ্যাংক চেঞ্জ ইউ হয়ে, স্যার। ঠিক আছে তাহলে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।